সিম্পল কবিতা, সহজ কবিতা। তবে একটা জিনিস মাথায় রাখবা, যে এই কবিতাটার বিষয়বস্তু, লাইন বাই লাইন বিষয়বস্তুগুলো একটু না বুঝতে পারলে এখান থেকে সৃজনশীল আসবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের সাতটা, তো সাতটার মধ্যে তিনটা জায়গা থেকে সৃজনশীল আসবে। তো তার ভিতরে এটা একটা, এটা খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এটা গত 25-26 বছর ধরে সিলেবাসে আছে। পুরো সিলেবাসের সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই যে ফেব্রুয়ারি কি তাহারই পরে মনে আর 18 বছর বয়স, এই দুইটা চেঞ্জ হয় নাই কখনো। শর্ট সিলেবাসে তোমাদের আগের বছর আছে, এই বছরও আছে, এইটা থাকেই। ওকে, এইটা একটা সংলাপ নির্ভর কবিতা। এই কবিতার মধ্যে সংলাপ পাওয়া তোমরা। তো সংলাপ নির্ভর বলতে কি বোঝানো হয়, যে যে কবিতায় দুই বা দুইয়ের অধিক মানুষের মধ্যে কথোপকথন চলে। তো দেখবা যে কবিতার শুরুতে ইনভার্টেড কমা দেয়া, এই যে দেখো একটা ইনভার্টেড কমা, আবার লাস্টে দেখো একটা ইনভার্টেড কমা। ঠিক আছে, এখন এই যে ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আবার দেখো এক লাইন বাদ যাবে, প্রত্যেকটা জায়গায় একটা লাইন বাদ যাবে। তো এই যে একটা ইনভার্টেড কমা এখানে শুরু, আবার এখানে শেষ, এই তিনটা লাইন বলতেছে আর একজন। অ্যাকচুয়ালি প্রথম দুই লাইন এটা একটা কাল্পনিক কথোপকথন, এখানে কিন্তু সত্যি সত্যি দুইজন মিলে কবিতা লেখে নাই। এটা আবার মনে করে নিও না যে কবিতা দুইজন মিলে বসে বসে লিখছে, কবিতা লিখছে একজনই। কিন্তু এইখানে প্রথম যে লাইনটা, দুইটা লাইন আছে, এইটা হচ্ছে কবির ভক্তের কথা, কবির ভক্ত এটা বলছে। আর পরে যে তিন লাইন আছে সেই কথা, তিন লাইন বলছে হচ্ছে কবি। আর মাঝখানে হচ্ছে সাধারণ বর্ণনা, বর্ণনাটা কবির বর্ণনা, কবি কি অবস্থায় আছে সেই বর্ণনা। আচ্ছা, প্রথমে বলা হয়েছে, দেখো সব জায়গাতে তাই, কিন্তু আমি যেটা দেখাই দিলাম এটা শুধু এক প্যারায় না, পরে প্যারাতে তাই। এই যে দেখো ইনভার্টেড কমা শুরু শেষ, মাঝখানে একটা সাধারণ বর্ণনা, আবার এখানে কবি বলা শুরু করছে, তিন লাইন বলছে। ঠিক আছে, তো এখান থেকে যেই সব প্রশ্ন আসছে বিভিন্ন সালে, আমি সেগুলো একটু বলে দিব, সেগুলো গুরুত্ব দিয়ে একটু দাগায় রাখবা, পড়বা। আর এখান থেকে সৃজনশীল আসলে কিভাবে উত্তর দিতে হবে কবিতা পড়া শেষ হলে বুঝতে পারবে। তাহলে প্রথম দুই লাইন কে বলছে, প্রথম দুই লাইন বলো তো। কবির ভক্ত। কবির ভক্ত। দেখো, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বরিয়া তুমি লবে না, লবে নাকি তব মন্দ নাই। কবির ভক্ত বলতেছে যে কবি তুমি নীরব কিসের জন্য। বন্দনা মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা হচ্ছে গান। একটা জিনিস যখন আসে তাকে বরণ করে নেওয়া, তাকে প্রশংসা করা, এটাই হচ্ছে বন্দনা বলা হয়েছে। তো হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ধরায় মানে পৃথিবীতে কি আসছে, ফাগুন। ফাগুন বলতে বসন্তের আগমনের বার্তা আসছে। তো তুমি কি বসন্তকে বরণ করে নিবা না? তো কবির সবচেয়ে প্রিয় ঋতু হচ্ছে বসন্ত। ওই জন্য কবির ভক্ত বলছে যে কি ব্যাপার, প্রত্যেক বছরই তুমি কিছু না কিছু করো বসন্তের জন্য, কিন্তু এবার বসন্তের জন্য কিছু করলা না, তুমি নীরব কিসের জন্য, বা তুমি বসন্তকে বরণ করে নিচ্ছ না কিসের জন্য। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। এবার কবির যে আহ এই প্রশ্নটা এর আগে বোর্ডে আসছে, যে স্নিগ্ধ আঁখি বলতে কি বোঝানো হয়েছে। এটা বিরহ কাতর যে কবি, তার মানসিক অবস্থার কারণে তার স্নিগ্ধ আঁখি, এখানে বিরহ কাতর কবিকে বোঝানো হয়েছে। কে স্নিগ্ধ আঁখি তুলছে, প্রশ্ন আসে যে কে স্নিগ্ধ আঁখি তুলে বলছে। উত্তর হচ্ছে বিরহ কাতর কবি। তো স্নিগ্ধ আঁখি তুলে কে বলছে, আমরা উত্তর দিব বিরহ বিরহ। কাতর কবি। ঠিক আছে, শুধু কবি না, আমরা বলবো কি বিরহ কাতর কবি। স্নিগ্ধ আঁখির কথা বলা হয়েছে, তো স্নিগ্ধ মানে ভেজা চোখ, কার চোখ ভেজা থাকে বা নরম থাকে, যার একটু কান্নাকাটি করছে বা মন খারাপ অনেক, তাদের চোখ হচ্ছে এরকম। তো কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, সে বলতেছে যে দক্ষিণ দুয়ার খুলে গেছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, বাতাবি লেবুর ফুল কি ফুটছে, ফুটেছে কি আমের মুকুল, আমের মুকুল কি ফুটে গেছে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, দক্ষিণের বাতাস তার গন্ধে গন্ধে কি আকুল হয়ে উঠছে। এবার
এই জায়গাতে তোমার দক্ষিণ দুয়ার খুলে যাওয়া মানে হচ্ছে দক্ষিণে বাতাস প্রবাহিত হওয়া শুরু করা। বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, এই জিনিসগুলো হচ্ছে বসন্তের আগমনের চিহ্ন, প্রাকৃতিক চিহ্ন। বসন্ত আসছে কিনা সেটা তার এসে বলবে না যে বসন্ত আমি চলে আসলাম, ইয়েস স্যার, ঠিক আছে, এটা তারা বলবে না এসে। তো বসন্ত আসতে আমরা বুঝবো কি দেখে? দক্ষিণা বাতাস প্রবাহিত হবে, বাতাবি লেবুর ফুল ফুটবে, আমের মুকুল দেখা দেবে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ বসন্ত আসছে। আর আমরা চোখে না দেখলেও দক্ষিণা বাতাসে আমের মুকুল এবং এই বাতাবি লেবুর ফুলের গন্ধ আমরা পেতে থাকবো, বোঝা যাবে বসন্ত আসছে। তো কবির ভক্ত কবিকে প্রশ্ন করছে, তার উত্তরে কবি উত্তর না দিয়ে সে উত্তরে আবার প্রশ্ন করছে। তো কখন একটা মানুষ প্রশ্নের উত্তরে প্রশ্ন করে? যখন সে প্রশ্নটা এড়াই যেতে চায়। কাউকে তুমি জিজ্ঞেস করলো যে কেমন আছো, সে উত্তর না দিয়ে একটু হেসে বললো যে তুমি কেমন আছো, তার মানে সে প্রশ্নটা এড়াই গেল। এখানে সেম ঘটনা ঘটছে। কবি এখানে কি করছে, সে বিষয়টা কিন্তু এড়াই গেছে, তাকে প্রশ্ন করার পরেও সে কিন্তু সরাসরি উত্তর দেয় না। সে জানতে চাইছে যে বসন্ত কি চলে আসছে, মানে সে জানেও না যে তার সবচেয়ে প্রিয় ঋতু বসন্ত সেটা চলে আসছে, সেটা সে জানেও না, খেয়ালও রাখেনি। তো বিষয়টা কবির ভক্ত বুঝতে পারছে সামহাও যে এখনো দেখোনি তুমি, মানে কবির ভক্ত এবার বলতেছে যে তুমি এখনো দেখোনি, কেন কবি আজ এমন উন্মনা তুমি, তুমি এত উদাসীন কেন? উন্মনা মানে উদাসীন। কোথা তব নব পুষ্প সাজ, তোমার পুষ্প ফুল দিয়ে সাজছো, তোমার তো সাজা উচিত তাই না? কারণ তোমার বসন্ত, তোমার সবচেয়ে প্রিয় ঋতু আসছে, সো সেটার জন্য তো তোমাকে সাজতে হবে, তো তুমি তো সাজনি। আচ্ছা, কহিল সে সুদূরে চাহিয়া, এটা সাধারণ বর্ণনা। এবার কবির ভক্ত কি করলো, সে দূরে তাকালো। সে তাকায়, সে কি বলতেছে, অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। ঠিক আছে, অলোক মানে দৃষ্টিসীমা যত দূর যায়, তুমি ধরো বাসার ছাদে উঠে তাকাইছো, তো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, যত দূর দৃষ্টিসীমা যায় তত দূর সেই অলোক থেকে, পাথার সেই সমুদ্র থেকে তার নৌকা কি আসছে, তার আগমনের গান কি বাজছে, এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো বলছে কিন্তু হচ্ছে কবি নিজে। সে কবির, কবি বলতেছে কবির ভক্তকে এই উত্তরগুলো দিচ্ছে যে তোমার অলকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, তার নৌকা কি আসছে, আগমনী গান কি বাজছে, সে কি আমাকে এসে ডাকছে। এটা একটা চিত্রগল্পের উদাহরণ। চিত্রগল্প বলতে বোঝানো হয়েছে যে যখন একটা জিনিসকে, মানে বসন্ত এসে তার কবিকে ডাক দেবে না, দেবে বলো? মানে বসন্ত এসে কি মানুষের মতো ডাকে যে ও কবি আমি আইছি, একটা কবিতা লিখি দাও, এরকম করে তো কেউ বলে না তাই না? বসন্ত তো আর পার্সনিফাই করা সম্ভব না, এটা তো মানুষ না। কিন্তু কবি এটাকে বলতে চাচ্ছেন এভাবে যে সে এসে তো আমাকে ডাকে নাই, বসন্ত যদি এতটাই জরুরি হতো আমার কবিতা লেখা, তাহলে তো সে এসে আমাকে ডাকতো, আমি আগমনের গান শুনতে পাইতাম, আমি তো শুনি নাই। ঠিক আছে, দেখো এবারও প্রশ্নের উত্তরে সে কবি কি করলো, প্রশ্ন করলো। তো কবির ভক্ত দেখতেছে যে এই কবির সাথে কথা বলে লাভ নেই, ওকে কোনো প্রশ্ন করলে তার উত্তরে সে হচ্ছে প্রশ্ন করে, সে উত্তর দেয় না। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজও গীতি, এবার কবির ভক্ত সরাসরি রিকোয়েস্ট করলো যে একটা একটা গান কি রচনা করো, একটা গান রচনা করো। কিসের গান? বসন্তের বন্দনার গান, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, তোমার কণ্ঠে আমি বসন্তের বন্দনা শুনবো, এ মোর মিনতি, এটা আমার রিকোয়েস্ট। মিনতি মানে আবেদন জানান, অনুরোধ করা। তো কবি এতক্ষণ ধরে যে প্রশ্ন করে লাভ হয়নি, ওই জন্য কবির ভক্ত কি করছে, এবার সরাসরি সে হচ্ছে এবার একটা রিকোয়েস্ট করছে। কহিল সে মৃদু মধুস্বরে, এটাকে বলছে বলতো, এটা কারোর উক্তি না, এটা হচ্ছে সাধারণ বর্ণনা। সে কি বলল, কবি এবার বলতেছে নাই হলো না হোক এবারে। তো নাই হলো না হোক এবারে মানে থাক, মানে প্রত্যেকবারই লিখি, এবার না হলে নাই লিখলাম। কেন লিখবে না সে? এবার লজিকটা শোনো। আমারে গাহিতে গান, আমি যে গানটা গাইবো, বসন্তরে আনিতে বরিয়া, বরিয়া মানে বরণ করে নিতে, আমি যে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য গান গাইবো, রহেনি সে তো থাকেনি, মানে এমন তো না যে আমি গান গাইনি সেজন্য বসন্ত আসেনি, সে ভুলেনি, তো সে ভুলেও যায়নি, এসেছে তা ফাগুন সরিয়া, ফাগুনকে স্মরণ করে, ফাগুনকে স্মরণ করে বসন্ত চলে আসছে। আমি গান গাবো তারপরে বসন্ত আসবে এমন তো হয়নি।
বসন্ত চলে আসছে, এবং কারোর জন্য কিছু ওয়েট করে নাকি। ধরো তোমার হেভি মন খারাপ, ঠিক আছে, তো তুমি কোনোভাবে চাচ্ছ না যে বৃষ্টি শুরু হোক, তো বৃষ্টি শুরু হয়ে গেল। এটা কি তোমার উপর ডিপেন্ড করবে নাকি? তুমি বললে কি বৃষ্টি হবে বা হবে না, এরকম হয়? সো তোমার আমার কথায় তো আর কিছু যায় আসে না। সেজন্য বলা হচ্ছে যে আমার এই গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলিনি তো, এসেছে তা ফাগুন সরিয়া। কবি গান গাবে তারপর বসন্ত আসবে, এটা হয় নাই। কবি বলতেছে যে বসন্ত চলে আসছে, ফাগুনকে স্মরণ করে চলে আসছে, ঠিক আছে। তো যাক, কথার মধ্যে একটা অভিমানের হয়তো সুর ছিল, তো কবির ভক্ত সেটা এবার বলতেছে, এটা এটা বলতেছে হচ্ছে কবির ভক্ত, ঠিক আছে। কবির ভক্তের কালার হচ্ছে এটা, হ্যাঁ। কহিলাম, ওগো কবি অভিমান করেছো কি তাই? এবার বলতেছে যে তুমি তো মনে হয় অভিমান করছো, তোমাকে না বলে বসন্ত চলে আসছে, সেজন্য তুমি কি অভিমান করছো? যদিও এসেছে, তবু তুমি তারে করিলে বৃথাই। হ্যাঁ, বসন্ত আসছে, কিন্তু তুমি তাকে ব্যর্থ করে দিছো। তবু তুমি তারে করিলে বৃথাই, তুমি তাকে ব্যর্থ করে দিছো, ঠিক আছে। কবির মতে বসন্ত ব্যর্থ, ঠিক আছে। কবির ভক্তের মতে বসন্ত ব্যর্থ, কারণ কবি কোনো কবিতা লেখে নাই বা গান রচনা করে নাই, ঠিক আছে। তো এবার কবি উত্তর দিচ্ছে কি শুনে, কহিল সে পরম হেলায়। এটা সাধারণ বর্ণনা, এটা কেউ বলে নাই। তো এখান থেকে কবি বলা শুরু করছে যে বৃথা কেন হবে, বলো। বৃথা হওয়ার তো কোনো মানে হয় না, বৃথা কেন হবে? ফাগুন বেলায়, ফাগুনের যে সময়, ফুল কি ফোটেনি শাখে, গাছের ডালে ডালে কি ফুল ফোটেনি? পুষ্পারাতি, পুষ্পারত ফুলের পাপড়ি, লভেনি মানে লাভ করেনি, ঋতুর রাজন, রাজন শব্দের অর্থ হচ্ছে রং, ঋতুর রং। ঋতুর রং লাগে না? শীতকালের একটা রং থাকে, শীতকাল হচ্ছে শূন্যতার প্রতীক, ঠিক আছে, এটা ধূসর রং শীতকালের। আর এই যে ঋতুর রং, বিভিন্ন কালারের ফুল ফোটে, এই সবচেয়ে তোমার বর্ণিল সময়টা যায় হচ্ছে বসন্তকালে। তো সেজন্য বলতিছে যে আমি, ভাইয়া, জি গ্রীষ্মকাল কিসের প্রতীক? ভাইয়া, গ্রীষ্মকাল এখানে নাই, সো সে বিষয়ে আমি যাবো না। এখানে দুইটা না কালার মানে কথাই বলা হয়েছে, শেষ জি। করে নি তারপরে, হ্যাঁ, শেষ করে নি। এর টপিকের বাইরে প্রশ্ন থাকলে শেষ করে নি, তারপর প্রশ্ন করা, হ্যাঁ। তাহলে এইখানে যখন ফুলের পাপড়িতে রং লাগছে, ঠিক আছে, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা মাধবী ফুলের বুকের গন্ধ পাচ্ছি। মাধবী কুড়ির বুকে গন্ধ নেই, মানে মাধবী কুড়ির গন্ধ পাওয়া যাচ্ছে। এইগুলাই তো বসন্তকে বরণ করে নিচ্ছে প্রকৃতি নিজেই। অর্ঘ্য বিরোচন, অর্ঘ্য মানে শাব্দিক অর্থ হচ্ছে পূজার ফুল। কোনো কিছুকে বরণ করে নেওয়ার জন্য আমরা যে ফুলটা দিই সেটাকে বলা হচ্ছে অর্ঘ্য। তাহলে এবার কবির কথা যে না না, তুমি কবির ভক্ত যে বলতেছে যে বসন্ত আসছে বাট তোমার জন্য ব্যর্থ, তুমি তো বসন্তকে বরণ করে নাওনি, তো কবি সেটাও মানবে না। কবির বক্তব্য হচ্ছে যে আমার গান গাওয়ার সাথে বসন্তের আসলে কোনো স্বাদ নেই। বসন্ত আসছে, ফুল ফুটছে, তারপরে আহ, গাছের আহ, সেই ফুলগুলো রং লাভ করছে, এবং মাধবী কুড়ি মানে কি? মাধবী ফুলের যে গন্ধ সেটা চারদিকে ভরে গেছে। সো আমি কি করলাম না করলাম তার সাথে তো কোনো যায় আসে না। হোক, এবার কবির ভক্ত বলতেছে কি দেখো, খুব গুরুত্বপূর্ণ, মানে লাস্টে কবির ভক্ত না পেরে ডিরেক্ট প্রশ্ন করছে যে হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কবিকে প্রশ্ন করছে, কবি সবই তো বুঝলাম, তা আমার একটা জিনিস বলো, তুমি বসন্তের উপর এত রেগে আছো কিসের জন্য, এত বিমুখ কেন তুমি? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, তুমি ব্যথা দিচ্ছ কেন, তুমি কষ্ট দিচ্ছ কেন? নিজেরাও কষ্ট দিচ্ছ, আমারও কষ্ট দিচ্ছ। তুমি ঋতুরাজকে উপেক্ষা করছো কেন? ঋতুরাজ মানে বসন্ত, তাকে উপেক্ষা করছো কেন? কহিল সে কাছে সরিয়া, সেটা সাধারণ বর্ণনা, ঠিক আছে, এটা সাধারণ বর্ণনা, এটা কারোর উক্তি না। সে কাছে, কবির ভক্তের কাছে এসে কবি বসে বলল কি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। এটা পরীক্ষায় আসছিল এর আগে, বোর্ডে আসছিল, উত্তরি শব্দের অর্থ কি, ঠিক আছে। উত্তরি শব্দের অর্থ কি, এটা বোর্ডে আসছিল এর আগে। উত্তরি শব্দের অর্থ কি? উত্তরি শব্দের অর্থ হচ্ছে চাদর। কুহেলি শব্দের অর্থ কুয়াশা, ঠিক আছে। তাহলে কুহেলি উত্তরি মানে কুয়াশার চাদর। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী মানে শীতকাল, বললাম না শীতকালের কথা আসবে। শীতকাল হচ্ছে কিরকম কাল, এই যে এখানে দেখো, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে।
শীতকাল হচ্ছে রিক্ততার প্রতীক, মৃত্যুর প্রতীক, শূন্যতার প্রতীক, পুষ্প শূন্য, এখানে কোনো রং রূপ গন্ধ কিচ্ছু নেই। ঠিক আছে? তো কবির বক্তব্য হচ্ছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতকাল চলে গেছে কোথায়? পুষ্প শূন্য দিগন্তে, মানে মৃত্যুর পথে চলে গেছে। রিক্ত হস্তে সে গেছে, খালি হাতে, আমাকে নিয়েও যায়নি। তাহারই পড়ে মনে, তো ঘুরে ফিরে সেই শীতকালকে মনে পড়ছে বা তাকেই মনে পড়ছে, ভুলিতে পারি না কোনো মতে, তাকে কোনোভাবে ভুলতে পারছি না। এখানে তাহারই পড়ে মনে বলতে শীতকাল মৃত্যুর প্রতীক। মৃত্যুটা হয়েছে কার? মৃত্যু হয় হচ্ছে কবির স্বামী, কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন। তোমরা যারা এই সুফিয়া কামাল লিখছো অ্যাসাইনমেন্টে তারা জানো, আমি তো তথ্যগুলো দিয়ে দিছি যে সৈয়দ নেহাল হোসেন তিনি মারা যান। কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন মারা যান, এবং তার ফলে কবি বলতেছে যে কুয়াশার চাদর মুড়ি দিয়ে সে তো চলে গেছে, ঠিক আছে, কিন্তু সে তার আমাকে নিয়ে যায় না, সে গেছে খালি হাতে। তো তাকেই মনে পড়ছে সবসময়। তো সেজন্য আমি, আমার কাছে বসন্তের আর কোনো মিনিং নেই। একসময় বসন্ত কবির কাছে অনেক ভালো ছিল, ভালো লাগা ছিল, বসন্তের প্রতি ভালো লাগা কাজ করতো, কিন্তু এখন আর কিচ্ছু নেই। কারণ না থাকার কারণ কি? কারণ চলে গেছে বসন্ত, তাকে ছেড়ে চলে গেছে চিরদিনের মতো। ঠিক আছে, এখানে দেখো আমরা একটু পাঠ পরিচিতিতে যাব। পাঠ পরিচিতিতে এই প্রশ্নটা আসে, তারই পরে মনে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়? সর্বপ্রথম প্রকাশিত হয় কোথায়? 1935 সালে, মনে মুখস্থ রাখবা, তারই পরে মনে 1935 সালে প্রকাশিত। 1935 সালে প্রকাশিত। কোথায় প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। হ্যাঁ, এই পত্রিকার নাম এবং সাল এই দুটো খুব গুরুত্বপূর্ণ, এর আগে আসছে, এটা মনে রাখবা। আচ্ছা, কবিতায় কি প্রকাশ পাইছে দেখো। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেয়াল হোসেনের আকস্মিক মৃত্যু হয় এবং কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে, এবং তার ব্যক্তি জীবনে এবং কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে দুঃসহ বিষণ্ণতা। এই দুঃসহ বিষণ্ণতার ফলেই তিনি, এই যে উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা, মানে শীত যে বিদায় নিছে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কষ্ট। ঠিক আছে? আচ্ছা, কবিতার বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা। এই সম্পর্কে আমি বলছি, নাটকীয় একটা কবিতা কারণ এর মধ্যে সংলাপ আছে, এটা সংলাপ নির্ভর রচনা। সংলাপ থাকার কারণে এখানে আমরা কি বলছি? এখানে আমরা বলছি হচ্ছে এটা একটা নাটকীয় ভাব আছে কবিতার মধ্যে, একটা সংলাপ নির্ভর কবিতা। ঠিক আছে, তাহলে আমি যে তথ্যগুলো দিচ্ছি মিলতেছে? মনে রাখবো 1935 সাল, মাসিক মোহাম্মদী পত্রিকা, সুফিয়া কামালের তাহারই পরে মনে প্রকাশিত হয়। এখানে শীত যে চলে গেছে এটা নিয়ে একটা হাহাকার প্রকাশ পাইছে, রিক্ততা প্রকাশ পাইছে, তার প্রচন্ড শূন্যতা যে জীবনে নেমে আসছে সেটার এখানে রিপ্রেজেন্ট করে কবিতাটা। আর কে চলে গেছে তাকে ছেড়ে? সৈয়দ নেহাল হোসেন। কোথায় চলে গেছে? সে মারা গেছে। ঠিক আছে, মৃত্যুর দেশে চলে গেছে, শীতের দেশে চলে গেছে। আর এই যে তোমার বসন্ত, অ্যাকচুয়ালি বসন্তটা কবির অনেক প্রিয় ছিল, কিন্তু সেই প্রিয় জিনিসটাই এখন সবচেয়ে কষ্টের হয়ে গেছে। কারণ আমরা জানি আমাদের সবচেয়ে সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, তো সুখের স্মৃতি দুঃখের কারণ হয়। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ, এবার কবিতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করেন। আমি রেকর্ডিংটা অফ করি, তারপর অন্য প্রশ্ন থাকলে করেন। কবিতা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে করেন, এটা রেকর্ডিং এর ভিতরে রাখবো। হ্যাঁ, কারোর প্রশ্ন আছে? হ্যাঁ, উত্তরী শব্দের অর্থটা একবার বলবেন? চাদর, 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 উত্তরীয় বা চাদর, চাদর মুড়ি দেয় না মানুষ শীতকালে, ওই চাদর। ওকে ভাই। আর আর কোনো প্রশ্ন? পুষ্প শূন্য অর্থ কি ভাইয়া? পুষ্প শূন্য মানে যেখানে ফুল নেই, ফুল শূন্য, যেখানে কিচ্ছু নেই, একটা শূন্যতার জায়গা, যেখানে কোনো রং নেই, রূপ নেই, গন্ধ নেই, মানে মৃত্যুর দেশ। ঠিক আছে, রূপক অর্থে মৃত্যুপুরীকে বোঝানো হয়েছে, যেখানে মৃত্যু আছে সেটা ফুলহীন জায়গা। ওকে, ফুল শূন্য দিগন্ত। শীত যেখানে যায় সেখানে তো কোনো কিছু হয় না, সেজন্য বলা হয়েছে পুষ্প শূন্য দিগন্তের পথে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কবিতার বাইরের প্রশ্ন দাও।